কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগের ভিডিওতে আমরা হিট বাজেটের প্রাথমিক পার্টটা আমরা শেষ করেছিলাম এবং আজকে আমরা হিট বাজেট চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা প্রথমে হিট ব্যালেন্স এবং হিট বাজেট বিষয়টাকে আবার একটু প্রথমে আমরা বুঝে নিব, কালকের একটা রিভিশন হবে। তো তারপরে আমরা এর পরের বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা আর একবার রিভিশন হয়ে যাবে তোমাদের, তো তোমরা দেখে নাও। তো হিট ব্যালেন্স বলতে কি বলেছিলাম আমি, যে হিট ব্যালেন্স মানে হচ্ছে তাপের ভারসাম্য। তাপের ভারসাম্য মানে হচ্ছে গোটা পৃথিবীতে তো সূর্য থেকে প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ড মিনিটে তাপ আসছে। তো পৃথিবী যদি এই তাপটাকে রেখে নেয়, নিজের কাছে রেখে নেয়, যদি বের না করে, তাহলে কি হবে? তাহলে পৃথিবীতে তাপমাত্রা বাড়তে থাকবে এবং তাপমাত্রা বাড়ার ফলে কি হবে? সমগ্র লাইফ বা জীবন ধ্বংস হয়ে যাবে এবং এছাড়াও পৃথিবীর স্বাভাবিক কার্যক্রম যেটা বর্তমানে চলছে সেটা চলবে না। তো এই কারণে কি করে পৃথিবী? সূর্য থেকে যতটুকু তাপ আসে ততটুকু তাপ সে বের করে দেয়। এই বের করে দেওয়ার ফলে কি হয়? পৃথিবীতে একটা নির্দিষ্ট ভারসাম্যপূর্ণ তাপমাত্রা মেনটেন থাকে। এই তাপমাত্রা মেনটেন করার বিষয়টাকেই বলা হয় হিট ব্যালেন্স বা তাপের ভারসাম্য। এবার হিট বাজেট কি? হিট বাজেট মানে হচ্ছে এই যে হিট আসছে এবং পৃথিবী সেই হিটটাকে বের করে দিচ্ছে, এই বের করার এই আগমনের এবং এর বর্জনের প্রক্রিয়া এবং কতটুকু বের করছে এবং কতটুকু আসছে, এই হিসাব নিকাশকেই বলা হয় হিট বাজেট। তো এটা হচ্ছে হিট ব্যালেন্স এবং হিট বাজেটের মূল বিষয়। এবার আমরা একটু কালকের প্রাথমিক বিষয়গুলো জেনে নিব। তো আমি কি বলেছিলাম যে সূর্য থেকে পৃথিবীতে মানে সূর্যর তাপের মানে সূর্য শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ তাপ বা শক্তি পৃথিবীতে এসে পৌঁছায়। প্রাথমিকভাবে আমরা এই যে তাপটুকু আসছে, এই তাপটুকুকে বলা হয় ইনসোলেশন বা সূর্যের তাপীয় ফল। এই যে ইনসোলেশন, এই প্রাথমিকভাবে আমরা ইনসোলেশনকে 100% ধরে নিলাম, 100% ধরে নিলাম। এরপর আমরা কি লিখেছি? ফর দ্য সেক অফ ক্যালকুলেশন 100% ইনসোলেশন অ্যাজিউম টু বি 100 ইউনিট ইনসোলেশন। মানে আলোচনার বা ক্যালকুলেশনের সুবিধার্থে, হিসাব নিকাশের সুবিধার্থে আমরা 100% ইনসোলেশনকে 100 ইউনিট ইনসোলেশন ধরে নিলাম। ইউনিট মানে হচ্ছে একক। এই 100 ইউনিট ইনসোলেশন কিভাবে পৃথিবীতে আসছে এবং কিভাবে বেরিয়ে যাচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা হচ্ছে হিট বাজেটের টপিক। এবার এই যে 100 ইউনিট ইনসোলেশন আসছে, এই 100 ইউনিটের মধ্যে কি, এই 100 ইউনিটের মধ্যে বা 100 এককের মধ্যে, ইউনিটটাকে তোমরা টাকা হিসাবে ধরতে পারো। ধরো যে 100 টাকার মধ্যে কি হচ্ছে, 100 টাকার মধ্যে 27 টাকা বা 27 ইউনিট এই সূর্যের শক্তি কি হচ্ছে, মেঘে ধাক্কা লেগে বা মেঘের সঙ্গে মানে মেঘ দ্বারা রিফ্লেক্ট হয়ে, বা মেঘ অনেকটা আয়নার মতো কাজ করে এবং প্রতিবিম্বর মতো যেহেতু কাজ করে, তখন সে রিফ্লেক্ট করে দেয়। এই রিফ্লেক্ট করার ফলে কি হচ্ছে, 27 ইউনিট মহাকাশে আবার ফিরে চলে যাচ্ছে। কি হিসাবে চলে যাচ্ছে? শর্ট ওয়েভ হিসাবে, শর্ট ওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ হিসাবে, ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ হিসাবেই চলে যাচ্ছে। কারণ ফিজিক্সের একটা ল হচ্ছে যে এই যে যেই বস্তু যত বেশি গরম হবে তার থেকে তত ছোট ছোট তরঙ্গ বের হবে বা রেডিয়েশন বের হবে। তাই এগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ, কারণ সূর্য হচ্ছে প্রচুর গরম, তাই এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ নির্গত হয় এবং সেই তরঙ্গগুলো আসে। এবং পৃথিবী যখন বের করে তখন লং ওয়েভ হিসাবে বের করে, কারণ পৃথিবী ঠান্ডা, তাই বড় বড় তরঙ্গ হিসাবে বের করে। তো এটা হচ্ছে শর্ট ওয়েভ এবং লং ওয়েভ। তো শর্ট ওয়েভ হিসাবে 27 ইউনিট আসে এবং 27 ইউনিট কিন্তু সাথে সাথে চলে যায় রিফ্লেক্ট হয়ে। আর কি হচ্ছে, 6 ইউনিট এই বায়ুমণ্ডলে প্রচুর ধরনের মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, যেমন জলীয় বাষ্প কণা, তারপরে হচ্ছে বিভিন্ন ধুলো বালি ইত্যাদি কণা থাকে। তো সেগুলোতে রিফ্লেক্ট হয়ে 6 ইউনিট চলে যাচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলে স্ক্যাটারিং বা বিচ্ছুরণ। এবং আরেকটা কি হচ্ছে, এই 100 ইউনিটের মধ্যে আর 2 ইউনিট পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। পৃথিবীতে এসে পৌঁছে দেখছে যে পৃথিবীতে আইস কভার্ড বডি রয়েছে, মানে দেখা যাচ্ছে যে যেখানে প্রচুর পরিমাণে বরফ বিচ্ছিন্ন জায়গা রয়েছে। তো এই বরফছন্ন জায়গায় কি হবে, বরফ অনেকটা
আয়নার মতো কাজ করে, তখন কি করছে, বরফ এটাকে প্রতিফলিত করে দিচ্ছে। তারপরে অনেক মানে সমুদ্রর জলও অনেকটা আয়নার মতো কাজ করে এবং রিফ্লেক্ট করে দিচ্ছে। তো এই সব বিষয়গুলো রিফ্লেক্ট করে দিয়ে 2 ইউনিট শক্তিকে রিফ্লেক্ট করে দেয়। এই যে টোটাল 27 ইউনিট মেঘ থেকে, 6 ইউনিট ধুলো বালি কণা ইত্যাদি থেকে এবং 2 ইউনিট পৃথিবী পৃষ্ঠ থেকে, এই মোট 35 ইউনিট যেটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, মানে পৃথিবীতে কোনো কাজ করছে না, এই টোটাল ইউনিটটাকে বলা হয় অ্যালবেডো, বা এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যালবেডো। এবং এই প্রক্রিয়ার ফলে 35 ইউনিট এই শক্তির পরিমাণটাকেও বলা হয় অ্যালবেডো। তো অ্যালবেডো হিসাবে চলে গেল 35 ইউনিট। এটা প্রথমেই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, 100 ইউনিটের মধ্যে মাইনাস হয়ে যাচ্ছে, মানে পৃথিবীর ভারসাম্য, মানে পৃথিবীতে তাপ আসার ভারসাম্য বা হিট বাজেট কিন্তু শুরু হয়ে গেছে। যতটুকু আসছে 100 ইউনিট আসছিল, তার মধ্যে 35 ইউনিট আগে মাইনাস করে দিল সে। আর বাদ বাকি থাকলো 65 ইউনিট। 35 চলে গেল 100-র মধ্যে, তাহলে থাকলো 65 ইউনিট। এই 65 ইউনিটকে বলা হয় ইফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকারী সৌরবিকিরণ। একে কার্যকারী সৌরবিকিরণ বলার কারণ কি, এই 65 ইউনিটের মধ্যে 14 ইউনিট কি হচ্ছে, অ্যাটমসফিয়ারে অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলকণা, ধূলিকণা এগুলো এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো অ্যাবজর্ব করে নেওয়ার ফলে কি হচ্ছে, এখানে অ্যাটমসফিয়ারে অ্যাড হয়ে গেল। এবার এই অ্যাটমসফিয়ারের যতগুলো কাজকলাপ আছে সেগুলো কিন্তু এই 14 ইউনিটের ফলে হয়। আর বাদ বাকি কত থাকলো, 51 ইউনিট। 51 ইউনিট এলো পৃথিবীতে, মানে এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর্থ, মানে পৃষ্ঠীয় আর্থ। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এটাকে বলা হয় টেরিস্ট্রিয়াল আর্থ বা অ্যাকচুয়াল আর্থ, মানে এটা হচ্ছে প্রকৃত পৃথিবী বা পৃষ্ঠীয় পৃথিবী। এবং যখন বায়ুমণ্ডল, এই 10,000 কিলোমিটার জুড়ে যে বায়ুমণ্ডল আছে পৃথিবীকে ঘিরে, সেটা সমেত কি বলা হয়, এটাকে টোটাল আর্থ বলা হয়। তো এই টেরিস্ট্রিয়াল আর্থ বা পৃষ্ঠীয় আর্থ বা অ্যাকচুয়াল আর্থে এসে 51 ইউনিট, এই 51 ইউনিট পৃথিবী অ্যাবজর্ব করছে। এবার এই পৃথিবীর যতগুলো কাজকলাপ আছে সবগুলো কিন্তু 51 ইউনিটের ফলে হয়। তাহলে এটাকে কার্যকারী সৌরবিকিরণ বলার কারণ কি, এই অ্যাটমসফিয়ারের কাজকলাপ এবং এই পৃথিবীর কাজকলাপ এই 65 ইউনিটের কারণে হচ্ছে, তাই এটাকে বলা হয় কার্যকারী সৌরবিকিরণ। এই পর্যন্ত আমরা জেনেছিলাম যে 100 ইউনিটের মধ্যে 65 ইউনিট অ্যাটমসফিয়ার এবং পৃথিবী অ্যাবজর্ব করলো বা শোষণ করলো, এবং প্রথমেই 35 ইউনিট অ্যালবেডো হিসাবে পৃথিবী ছেড়ে দিল। তো এখানে হিট ব্যালেন্স বা হিট বাজেট শুরু হয়ে গেছে। এবার এই আজকের হিসাব আমরা কি করব, এই 65 ইউনিট নিয়ে আজকের হিসাব হবে আমাদের। এই 65 ইউনিট যে এলো, এই 65 ইউনিটকে তো পৃথিবী এবং বায়ুমণ্ডলকে বের করে দিতে হবে। কি করে বের করবে সেটাই আজকে আলোচনা, এবং কি কি কত কত ইউনিট হিসাবে বের করবে সেটাই আজকের আলোচনা। তো আর একটা ছবিতে আমরা আলোচনা করছি, এই ছবিটার মাধ্যমে আমরা আলোচনা করছি। এই ছবিটাতেও সেই একই জিনিস লেখা আছে। এই 65 ইউনিট হচ্ছে ইএসআর, মানে হচ্ছে ইফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকারী সৌরবিকিরণ, যেটা হচ্ছে 65 ইউনিট। এই 100 ইউনিটের মধ্যে, ইনসোলেশনের মধ্যে 65 ইউনিট হচ্ছে ইফেক্টিভ সোলার রেডিয়েশন। তো 100 ইউনিটের মধ্যে 35 ইউনিট অ্যালবেডো বাদ দিয়ে দিল, মানে প্রথমেই এই পৃথিবীতে কোনো কাজই করতে পারলো না, এ চলে গেল। তাহলে পৃথিবীতে অ্যাড হলো কত, 51 ইউনিট, এবং বায়ুমণ্ডলে অ্যাড হলো কত, 14 ইউনিট। এটা হলো অ্যাড হলো। এবার পৃথিবী এবং বায়ুমণ্ডল কিভাবে এই তাপটাকে বের করবে, তো প্রথমে আমরা পৃথিবী নিয়ে আলোচনা করব। এই পৃথিবীর এই 51 ইউনিট নিয়ে হিসাব নিকাশ প্রথমে হবে। তো কি হচ্ছে, তোমরা জানো যে পৃথিবীর যেহেতু গোল, তাই সূর্যের আলো পৃথিবীর এক পাশে পড়ে আর এক পাশে পড়ে না। এর ফলে কিন্তু হয় কি হয়, দিন এবং রাত হয়। তো দিনের বেলায় পৃথিবী গরম হচ্ছে, কিন্তু রাতের বেলায় যখন ঠান্ডা হবে, রাতের বেলায় যখন সূর্য আর থাকছে না বা সূর্য কিরণ দিচ্ছে না, তখন কি করবে পৃথিবী, তখন পৃথিবী কিন্তু এই যে 51 ইউনিট এলো, এই 51 ইউনিটকে রেডিয়েট করতে থাকবে। রেডিয়েট মানে বিকিরণ করতে থাকবে, বিকিরণ মানে হচ্ছে এ ছাড়তে থাকবে, এ বর্জন করতে থাকবে বা ত্যাগ করতে থাকবে। তো কি হচ্ছে, এই 51 ইউনিটের মধ্যে কি হচ্ছে, 23 ইউনিট। এখানে প্রথমে দেখে নাও, আমরা অ্যাটমসফিয়ার এবং টেরিস্ট্রিয়াল আর্থ লিখে রেখেছি। টি মানে হচ্ছে টেরিস্ট্রিয়াল, এটা টোটাল না, টোটাল হচ্ছে এই দুটো মিলে, এটা হচ্ছে টি মানে হচ্ছে টেরিস্ট্রিয়াল। তো এই যে 51 ইউনিট এলো, এবার পৃথিবী কি করছে, পৃথিবীতে যখন একটা পাশে রাত হলো, তো পৃথিবী, এটা মানে হচ্ছে গড় হিসাব, এটাকে ভেবো না যে এই পাশে তো তাহলে দিন হচ্ছে, এটা হচ্ছে গড় হিসাব, হচ্ছে পৃথিবীর গড়, একদিনের বা এক বছরের হিসাব হচ্ছে। তো কি হলো, এই 51 ইউনিটের মধ্যে পৃথিবী কি করছে, 23 ইউনিটকে লং ওয়েভ রেডিয়েশন হিসাবে বিকিরণ করছে।
আমি কি বলেছি যে পৃথিবী যেহেতু ঠান্ডা, তাই সে যখন তাপকে ছাড়বে তখন লং ওয়েভ হিসাবে ছাড়বে, মানে দীর্ঘ তরঙ্গ হিসাবে ছাড়বে, বা বড় বড় যে তরঙ্গ রয়েছে সেইভাবে ছাড়বে। তো কি হচ্ছে, এই যে 23 ইউনিট পৃথিবী ছাড়ছে, তো এই 23 ইউনিট কিন্তু পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার সময়, বায়ুমণ্ডলকে যখন ক্রস করছে, বায়ুমণ্ডল দিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই 23 ইউনিটের মধ্যে আবার 6 ইউনিট, 23 ইউনিটের মধ্যে 6 ইউনিট বায়ুমণ্ডলে যোগ হচ্ছে। তাহলে পড়ে থাকলো কতটুকু, 23 ইউনিটের মধ্যে 6 ইউনিট যদি বায়ুমণ্ডলে অ্যাড হয়ে যায়, প্লাস হয়ে যায়, এই 23 ইউনিট মাইনাস হচ্ছে, পৃথিবী থেকে মাইনাস হচ্ছে, কিন্তু এই বায়ুমণ্ডলে গিয়ে 6 ইউনিট অ্যাড হয়ে যাচ্ছে। আর বাদ বাকি তাহলে কতটুকু থাকলো, 17 ইউনিট। এই 17 ইউনিট মহাকাশে ফেরত চলে যাচ্ছে, একবারে মহাকাশ মানে পৃথিবী এবং বায়ুমণ্ডল ছেড়ে বেরিয়ে গেল 17 ইউনিট। তাহলে এখন পর্যন্ত কি হলো, হলো কি, যে পৃথিবীতে ছিল 51 ইউনিট তাপ। তো পৃথিবী কি করলো, পৃথিবী 23 ইউনিট বের করে দিল, 23 ইউনিট বাদ দিয়ে দিল। কিন্তু অ্যাটমসফিয়ার দিয়ে বা বায়ুমণ্ডল দিয়ে যাওয়ার সময় কি হলো, 17 ইউনিট ডাইরেক্ট চলে গেল, একবারে টাইমমণ্ডল ভেদ করে বাইরে একবারে চলে গেল। কিন্তু যাওয়ার সময় 6 ইউনিট বায়ুমণ্ডল অ্যাবজর্ব করলো, এবং বায়ুমণ্ডলে কি অ্যাবজর্ব করবে, ওই আগের মতোই বিভিন্ন গ্যাসীয় কণা, বিভিন্ন ধূলি কণা, জলীয় বাষ্প, এগুলো 6 ইউনিট অ্যাড করে নিল, নিজের মধ্যে শোষণ করে নিল। তাহলে অ্যাটমসফিয়ারে কতটুকু হলো, 14 তো প্লাস ছিলই, তার সঙ্গে কত হলো, 6 ইউনিট যোগ হলো, 6 ইউনিট যোগ হলো। এবার আর একটা বিষয়, সেটা হচ্ছে 23 ইউনিট যোগ হলো, এখানে 23 ইউনিট পৃথিবী থেকে বের হয়ে গেল। আমরা প্রথমে পৃথিবীর হিসাবটা করছি, তাহলে বাদ বাকি কতটুকু পড়ে থাকলো, এই 51 থেকে 23 মাইনাস করলে কত হয়, 51 থেকে 23 মাইনাস করলে যদি হয় তাহলে থাকছে 28। এই 28 ইউনিট নিয়ে এখন হিসাব হবে। 51 থেকে 23 বাদ গেল, তাহলে থাকলো 28 ইউনিট। এই 28 ইউনিট কিন্তু এখনো পৃথিবীতে আছে তাপ, এই 28 ইউনিটকে এখন হিসাব হবে। এই 28 ইউনিটের মধ্যে কি হচ্ছে, 9 ইউনিট আবার কিন্তু অ্যাটমসফিয়ারে অ্যাড হচ্ছে। 9 ইউনিট পৃথিবী থেকে মাইনাস হচ্ছে, কিন্তু অ্যাটমসফিয়ারে এসে আবার অ্যাড হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমি বলছি, এই 28 থেকে আবার 9 বাদ চলে গেল, 9 মাইনাস হয়ে গেল। এই 9 ইউনিট কিভাবে অ্যাড হচ্ছে সেটা একটু বোঝো তোমরা। এই যে ধরো, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, এখানে রয়েছে জল, এবং এখানে রয়েছে বায়ুমণ্ডল। কারণ কি, এই পৃথিবীর পৃষ্ঠের বা সমুদ্র পৃষ্ঠের উপরেই কিন্তু বায়ুমণ্ডল থাকে। তাহলে এখানে রয়েছে বায়ুমণ্ডল এবং এখানে রয়েছে সমুদ্র বা মহাসাগর। তো ধরো, এই যে পৃথিবীতে যে তাপটুকু এসেছে, এই তাপটুকু তো শুধু পৃথিবীর এই মহাদেশগুলোই মানে নিজের মধ্যে নেয়নি, শোষণ করেনি, এই যে মহাসাগরের জলও তো শোষণ করেছে। এই মহাসাগরের জল কি করছে, মহাসাগরের জল যেহেতু গরম এবং এর সাথে সাথে এর সংস্পর্শে বায়ুমণ্ডল আছে। এবার কি হচ্ছে, জল হচ্ছে গরম, কিন্তু এই যে এই বায়ুটা হচ্ছে ঠান্ডা। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে বায়ুটা হচ্ছে ঠান্ডা এবং জল হচ্ছে গরম, তাহলে কি করবে, এই যে সংস্পর্শে থাকা বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল এই গরম জল থেকে তাপটাকে নিজের মধ্যে নিয়ে নিবে। মানে এখানে ধরো যদি থাকছে 1 ইউনিট তাপ থাকছে, এই 1 ইউনিটের মধ্যে কি করছে, এই 1 ইউনিট তাপকে এ নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। তাহলে বিষয়টা হলো কি, যে এই যে জল থেকে যখন তাপ নিয়ে নিল, তখন কি হলো, পৃথিবী যে তাপটুকু নিয়েছিল 51%, সেটা কিন্তু এই পৃথিবীর কাছে আর থাকলো না। তাহলে কি হলো, এই বায়ুমণ্ডল আবার কিন্তু নিয়ে নিল। এই যে প্রসেসটাকে বলা হয় কন্ডাকশন। এই প্রসেসটাকে বলা হয় কন্ডাকশন। আবার কি হচ্ছে, তোমরা জানো যে গরম বায়ু হলে উপরে উঠে যায় এবং ঠান্ডা বায়ু হলে নিচে নেমে যায়। গরম বায়ু উপরে উঠে যায় এবং ঠান্ডা বায়ু নিচে নেমে যায়, এটা তোমরা জানো, কারণ গরম বায়ু হালকা হয় এবং ঠান্ডা বায়ু ভারী হয়। তো কি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠের উপরেও তো প্রচুর বায়ু রয়েছে, তো পৃথিবীর এখানে বায়ুমণ্ডল রয়েছে,
এই পৃথিবীর পৃষ্ঠের সংস্পর্শেও তো বায়ু রয়েছে। তো কি হচ্ছে, এই কন্ডাকশন প্রক্রিয়াতে কি হচ্ছে, এই যে গরম পৃথিবী থেকে এই বায়ুমণ্ডল কিছুটা তাপ নিয়ে নিচ্ছে। তাপ নিয়ে নেওয়ার পর কি হলো, গরম হয়ে গেল বায়ু। এবার গরম হয়ে সে উপরে উঠতে থাকলো, উপরে উঠে কি হলো, মেন বায়ুমণ্ডলের সঙ্গে যোগ হয়ে গেল। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় কনভেকশন। কনভেকশন প্রথমে কি হলো, প্রথমে এই গরম গরম পৃথিবীর তাপকে বায়ুমণ্ডল নিল, সংস্পর্শে থাকার কারণে বায়ুমণ্ডল নিল, এটাকে বলা হচ্ছে কন্ডাকশন। কিন্তু গরম হওয়ার পরে যখন উপরে উঠতে থাকলো তখন সেটাকে বলা হয় কনভেকশন। এটা গেল কনভেকশন। আবার কি হচ্ছে, আবার একটা বিষয় হচ্ছে কি, যে এই যে বায়ু, এই বায়ু এই এই যে এই কন্ডাকশন প্রক্রিয়াতে কি হচ্ছে, বায়ু গরম হচ্ছে। এই যে গরম পৃথিবী, এই গরম পৃথিবী কি হচ্ছে, গরম পৃথিবীর সংস্পর্শে যখন বায়ু থাকছে, গরম পৃথিবীর সংস্পর্শে যখন বায়ু থাকছে তখন কি হচ্ছে, এই বায়ু গরম হচ্ছে। এবার কি হচ্ছে, যে ধরো এখানকার বায়ুগুলো গরম হয়ে গেল, কন্ডাকশন প্রক্রিয়ায় এখানকার বায়ুগুলো গরম হয়ে গেল। গরম হয়ে গেল, গরম হওয়া মানে কি, গরম হওয়া মানে হচ্ছে যে গরম হয়ে গেল। এবার কি করছে, গরম হওয়ার ফলে কি করছে, এরা আবার উপরে উঠতে থাকছে। এবার কি হচ্ছে, গরম হওয়ার ফলে কিন্তু এই যে বায়ুর আশেপাশে অন্য জায়গা থেকে কিন্তু ঠান্ডা বায়ু এসে মিলিত হচ্ছে। এই বায়ুগালা যখন উপরে উঠে পড়লো তখন কি হচ্ছে, অন্য জায়গা থেকে এখানে লো প্রেসার সৃষ্টি হচ্ছে। লো প্রেসার মানে কি, এখানে তো বায়ুগুলো উপরে উঠে গেল, তাহলে এখানে তো লো প্রেসার সৃষ্টি হবে, লো প্রেসার বা নিম্নচাপ সৃষ্টি হবে। এবার কি হচ্ছে, অন্য জায়গা থেকে ঠান্ডা বায়ু এসে এখানে ঢুকে পড়ছে। এই যে গরম বায়ু উঠছে এবং ঠান্ডা বায়ু নামছে, এবং এই যে এই বায়ুমণ্ডল এখানে একটা ঘূর্ণির মতো বিষয় সৃষ্টি করে। এই ঘূর্ণির মতো বিষয় বা বায়ুর মানে মানে বায়ুর যেই মানে ঘূর্ণায়মান চলাচল, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, এই প্রক্রিয়াটাকে বলা হয় টার্বুলেন্স। মানে বায়ু যেখান সেখানে ছুটে বেড়াচ্ছে, এখান থেকে বায়ু উপরে উঠলো, আবার অন্য জায়গা থেকে বায়ু এখানে এলো, এবং এর ফলে কি হচ্ছে, গরম বায়ু উপরে উঠছে এবং ঠান্ডা বায়ু নিচে নামছে। এর ফলে কি হচ্ছে, এখানে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। এই ঝামেলাটাকেই বলা হয় টার্বুলেন্স। তো এটা হচ্ছে টার্বুলেন্স। তো এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে, এই যে কনভেকশন, কন্ডাকশন এবং টার্বুলেন্সের ফলে কি হচ্ছে, এই 51 ইউনিটের মধ্যে 9 ইউনিট কি হচ্ছে, এই বায়ুমণ্ডলে আবার যোগ হয়ে যাচ্ছে। মানে আমরা এতক্ষণ যা বুঝলাম এখানে এই বিষয়টার মাধ্যমে, প্রত্যেকটা কিন্তু বায়ুমণ্ডলে যোগ হচ্ছে, বায়ুমণ্ডলে এসে যোগ হচ্ছে। এগুলো কিন্তু লং ওয়েভ রেডিয়েশন হিসাবে চলে যাচ্ছে না। এর মতো এখানে যেমন 17 ইউনিট চলে গেল, এখানে কিন্তু যাচ্ছে না, এখানে কি হচ্ছে, বায়ুমণ্ডলে অ্যাড হচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে কত হলো, বায়ুমণ্ডলে এখানে 9 মাইনাস হলো এবং এখানে আবার 9 প্লাস হয়ে গেল। তাহলে 28 থেকে 9 বাদ দিলে কত থাকছে, 28 থেকে 9 বাদ দিলে থাকছে 19। 51 ইউনিটের মধ্যে এখন 19 ইউনিট থাকছে। এই 19 ইউনিট কি হবে, তোমাদেরকে এর আগের দিন একটা বিষয় পড়িয়েছিলাম, ল্যাটেন্ট হিট, একবারে প্রথম ইয়েতে, যে আমরা কিছু কি টপিক সম্বন্ধে জেনে নিব, যেই টপিকগুলো আমাদের কাজে লাগবে প্রত্যেকটা চ্যাপ্টারে। তো ইনসোলেশন কাজে লাগলো, আবার ল্যাটেন্ট হিট বা লিন তাপটাও এখন আমাদের কাজে লাগবে। লিন তাপটা কিভাবে কাজ করছে, এই যে ধরো পৃথিবীতে প্রচুর পরিমাণে সমুদ্র রয়েছে, সমুদ্র রয়েছে। এবার এই সমুদ্রগুলো কি করছে, এই যে 51 ইউনিট, এই 51 ইউনিট তো একমাত্র এই পৃথিবীর মহাদেশগুলো শোষণ করেনি, আমি কি বললাম, মহাসাগরগুলো শোষণ করেছে। মহাসাগরগুলো শোষণ করার ফলে কি হবে, মহাসাগরের জলগুলো উত্তপ্ত হবে। এবার উত্তপ্ত হওয়ার ফলে কি হবে, উত্তপ্ত হলে জল কি হয়, জল এই লিনতাপ প্রক্রিয়ার মাধ্যমে, এই জলের কণাগুলো লিনতাপ প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, লিনতাপের ফলে কি হচ্ছে, এগুলো জলীয় বাষ্পতে পরিণত হবে, জলীয় বাষ্পতে পরিণত হবে। জলীয় বাষ্পতে পরিণত হলো মানে কি, এই যে তাপ এই যে তাপটা ছিল, এই 51 ইউনিটের এই যে 19 ইউনিট তাপ ছিল পৃথিবীর কাছে, সেই 19 ইউনিট কি হচ্ছে, সেই 19 ইউনিট এই জলকে গরম করার ফলে এই এই যে জলীয় বাষ্প রয়েছে এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, এই জলীয় বাষ্পতে যখন অ্যাড হয়ে গেল, এই জলীয় বাষ্প কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে কি হচ্ছে, পৃথিবীর উপরে একবার বায়ুমণ্ডলে উঠে যাচ্ছে, বায়ুমণ্ডলে উঠে গেল। কিন্তু এখনো কিন্তু সে বায়ুমণ্ডলের অংশ হয়নি, বায়ুমণ্ডলের অংশ হয়নি। বায়ুমণ্ডলের অংশ হতে কি হবে, অংশ হতে গেলে কি করতে হবে, অংশ হতে হলে এই যে জলীয় বাষ্প কণাগুলো রয়েছে সেগুলোকে আবার ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলে কি হবে, ঠান্ডা হলে আবার জলে পরিণত হবে। এবার জলে পরিণত মানে বৃষ্টিপাত হয়ে গেল। বৃষ্টিপাত হলো মানে কি, ঠান্ডা হলো। ঠান্ডা হওয়া মানে কি, গরমটাকে কেড়ে নেওয়া, এর কাছ থেকে যে গরমটুকু ছিল সেটা মাইনাস হয়ে গেল।
এবার এই গরমটুকু যখন মাইনাস হবে তখন কি হবে, এই গরমটুকু যেটা বের হলো এই জলীয় বাষ্প থেকে, সেই জলীয় এই যে গরমটুকু বের হলো সেটা আবার বায়ুমণ্ডলে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই যে 19 ইউনিট যেটা পৃথিবীর কাছে লাস্ট পড়েছিল এই 51 ইউনিটের মধ্যে, সেটা কি হলো, সেটা সেটা গিয়ে লিন তাপের মাধ্যমে ইভাপোরেশন প্রক্রিয়ায়, ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীয় ভবন, বাষ্পীয় ভবন কোন প্রক্রিয়া, বাষ্পীয় ভবন হচ্ছে বা ইভাপোরেশন, ইভাপোরেশন বা বাষ্পীয় ভবন হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে জল লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে রূপান্তরিত হয়। লিকুইড মানে হচ্ছে জলীয় অবস্থা এবং গ্যাসিয়াস স্টেট মানে হচ্ছে বাষ্পীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থাতে রূপান্তরিত হচ্ছে। তো এই যে জলীয় বাষ্পগুলো এগুলো হচ্ছে গ্যাসীয় অবস্থা। এবার এবার এখানে গেল, এবার এখানে গিয়ে কি করছে, এখানে গিয়ে যত উপরে উঠতে থাকছে তখন কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার ফলে কি হচ্ছে, আবার জলে পরিণত হয়ে গেল। জলে পরিণত হলো মানে কি, এর যে তাপগুলো ছিল এই লিন তাপগুলো আবার বের হয়ে গেল, বের হয়ে এখানে 19 ইউনিট আবার বায়ুমণ্ডলে যোগ হয়ে গেল, পৃথিবী থেকে মাইনাস হয়ে গেল, এই 19 ইউনিট আবার মাইনাস হয়ে গেল, 19 ইউনিট মাইনাস হয়ে গেল, মানে পৃথিবীর কাছে কতটুকু পড়ে থাকলো, শূন্য। আর বায়ুমণ্ডলে কতটুকু হলো, আবার 19 ইউনিট যোগ হয়ে গেল। এবার বোঝো, তাহলে আমরা কি বুঝলাম, 51 ইউনিটের মধ্যে 23 ইউনিট ডাইরেক্ট লং ওয়েভের মাধ্যমে চলে গেল পৃথিবী থেকে চলে গেল। 9 ইউনিট কি হলো, 9 ইউনিট হলো এই 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 যে এই এর মাধ্যমে টার্বুলেন্স, কনভেকশন এবং কন্ডাকশনের মধ্যে 9 ইউনিট আবার কি হলো, বায়ুমণ্ডলে যোগ হলো, পৃথিবী থেকে বের হয়ে গেল। আবার 19 ইউনিট কি হলো, 51 ইউনিটের মধ্যে 19 ইউনিট কি হলো, 19 ইউনিট আবার ইভাপোরেশন প্রক্রিয়ার মাধ্যমে বা বাষ্পীয় ভবন প্রক্রিয়ার মাধ্যমে আবার এই বায়ুমণ্ডলে অ্যাড হয়ে গেল, তাহলে বায়ুমণ্ডলে টোটাল কতটুকু হচ্ছে, বায়ুমণ্ডলে তাহলে শেষ পর্যন্ত কত বের হলো, বায়ুমণ্ডলে হলো 14 আর 6 20, আর 19 আর 9 মিলে হচ্ছে 28, তাহলে কত হলো 48 ইউনিট। এবার তোমরা একটু ভালো করে বোঝো, 100 ইউনিটের মধ্যে 35 ইউনিট অ্যালবেডো হিসাবে চলে গেল, 35 ইউনিট অ্যালবেডো হিসাবে চলে গেল, 100-র মধ্যে 35 ইউনিট অ্যালবেডো হিসাবে চলে গেল, অ্যালবেডো হিসাবে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল। 51 ইউনিট যেটা পৃথিবীতে এসেছিল, পৃথিবী মানে এই টেরিস্ট্রিয়াল আর্থে এসেছিল, টেরিস্ট্রিয়াল আর্থে যেটা এসেছিল বা পৃষ্ঠীয় পৃথিবীতে বা আমাদের যে আমরা যেটাতে হেঁটে বেড়াচ্ছি সেটাতে যে 51 ইউনিট এসেছিল, এই 51 ইউনিট কিন্তু 0 হয়ে গেল, তাহলে কি হলো, -51 হয়ে গেল, তাহলে 51 ইউনিট চলে গেল। তাহলে বাদ বাকি পড়ে থাকলো কতটুকু, বাদ বাকি পড়ে থাকলো 48 ইউনিট। এই 48 ইউনিট কোথায় পড়ে থাকছে, এই 48 ইউনিট পড়ে থাকছে এই ইয়েতে, কোথায়, এই বায়ুমণ্ডলে। এখানে ভেবো না যে এই পৃথিবী থেকে এটা 51 ইউনিট চলে গেল, কিন্তু এই বাষ্পীয় এই যে বায়ুমণ্ডল এখানে কিন্তু এখনো আছে, এখানে কতটুকু আছে, 48 ইউনিট আছে, 48 ইউনিট আছে। এবার কি করছে এই বায়ুমণ্ডল, যখন রাত্রিবেলা হচ্ছে, তখন রাত্রিবেলা হওয়ার ফলে কি হচ্ছে, সূর্য আর তাপ দিচ্ছে না, তখন কি করছে, বায়ুমণ্ডলে আগে থেকে 14 ছিল, এই 6 ইউনিট ছিল, আবার 9 ইউনিট আর 6 ইউনিট যোগ হলো এখানে, আবার 9 ইউনিট যোগ হলো এখানে, আবার 19 ইউনিট যোগ হলো এখানে ইভাপোরেশনের মাধ্যমে। এবার বায়ুমণ্ডল যখন ঠান্ডা হবে তখন কি করছে, এই 14 ইউনিটকে আবার লং ওয়েভের মাধ্যমে বের করে দিচ্ছে, বায়ুমণ্ডলও কিন্তু লং ওয়েভের মাধ্যমে বের করে দিচ্ছে, 14 ইউনিট বের হয়ে গেল। আবার কি করছে, এই 6 ইউনিট যেটা অ্যাড হয়েছিল বায়ুমণ্ডল আবার এই 6 ইউনিটকে লং ওয়েভের মাধ্যমে বের করে দিচ্ছে, কারণ বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে যাচ্ছে, তো লং ওয়েভের মাধ্যমে বের করে দিল। আবার কি করছে, এই 9 ইউনিট যেটা এসেছিল এটাকেও লং ওয়েভের মাধ্যমে বের করে দিল, এটা মাইনাস হচ্ছে। আবার যে 19 ইউনিট যোগ হয়েছিল এই 19 ইউনিটটাকেও আবার লং ওয়েভের মাধ্যমে বের করে দিল, তাহলে মাইনাস হয়ে গেল। এবার আমরা কেন টেরিস্ট্রিয়াল আর্থকে আগে আলোচনা করলাম এবং বায়ুমণ্ডলকে পরে আলোচনা করলাম, এর একটা কারণ আছে। এই যে পৃথিবীর যে মহাদেশগুলো, এই মহাদেশগুলো কি করছে, মানে পৃথিবী যেহেতু শিলামণ্ডল দ্বারা তৈরি, এই শিলামণ্ডল এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এ তাপকে যত তাড়াতাড়ি শোষণ করে তত তাড়াতাড়ি কিন্তু বিকিরণ করে, এ যত তাড়াতাড়ি নিবে তত তাড়াতাড়ি সে ছাড়বে। কিন্তু বায়ুমণ্ডলের বিষয়টা আলাদা, বায়ুমণ্ডল গরম হতেও দেরি লাগে এবং ঠান্ডা হতেও দেরি লাগে। তাই প্রথমে টেরিস্ট্রিয়াল আর্থ বা আমাদের যে পৃথিবী সে প্রথমে ছেড়ে দিল, দিয়ে বায়ুমণ্ডলে যেই যোগ হলো, পরে বায়ুমণ্ডল
সেগুলো বের করে দিচ্ছে। মানে যখন বায়ুমণ্ডল আস্তে 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 ঠান্ডা হলো তখন বায়ুমণ্ডল বের করে দিল। তো প্রথমে বায়ুমণ্ডলের কাছে প্রথমে যে 14 ইউনিট এসেছিল সে বের করে দিল। 6 ইউনিট এসেছিল, যেটা 6 ইউনিট যেটা লং ওয়েভের মাধ্যমে এসেছিল, যোগ হয়েছিল, সেটাকে বের করে দিল। 19 ইউনিট যেটা এই 9 ইউনিট যেটা কন্ডাকশন, কনভেকশন এবং টার্বুলেন্সের মাধ্যমে এসেছিল সেটাকেও বের করে দিল লং ওয়েভের মাধ্যমে। আবার কি হচ্ছে, 19 ইউনিট যেটা ইভাপোরেশনের মাধ্যমে এসেছিল সেটাকেও কিন্তু সে বের করে দিল। তাহলে কত হলো, এখানেও কিন্তু শূন্য হয়ে গেল। তাহলে 100% মধ্যে কত হলো, 100%র মধ্যে মাইনাস চলে গেল 100%। 35 আগে অ্যালবেডো হিসাবে চলে গেছে। এই 51 ইউনিট যেটা পৃথিবীতে এসেছিল পৃথিবী তো আগেই বের করে দিয়েছে, এবং যেগুলো 14 ইউনিট প্রথমে বায়ুমণ্ডলের কাছে ছিল সেটাকেও বের করে দিল, এবং পৃথিবী থেকে যে বাদবাকি এসেছিল সেটাকেও বের করে দিল। তাহলে 100র মধ্যে 100 পৃথিবী এবং বায়ুমণ্ডল সূর্যর কাছ থেকে যত ইউনিট নিয়েছিল ততটুকুই বের করে দিল। তাহলে কি হলো, এই পৃথিবীতে যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে থেকে রয়েছে হাজার হাজার বছর ধরে, সেই তাপমাত্রাটাই থাকলো, তাপমাত্রা বাড়লো না। এর ফলে কি হলো, এর ফলে গোটা পৃথিবীতে হিট ব্যালেন্স বজায় থাকলো, হিট ব্যালেন্স বজায় থাকলো। তাহলে আশা করছি তোমরা এই ক্যালকুলেশনের বিষয়টা তোমরা বুঝে গেলে। আবার আমি আর একবার তোমাদের বলে দিচ্ছি, একবার শর্ট ভাবে ক্যালকুলেশনটা। 100 ইউনিট এসেছিল সূর্য থেকে। 100 ইউনিট আসার পর কি হচ্ছে, 35 ইউনিট অ্যালবেডো হিসাবে আগে বের করে দিচ্ছে। 100 টাকার মধ্যে 35 টাকা সে বের করে দিল। 35 টাকা বের করে দিল, থাকলো 65। 65-র মধ্যে 14 কি করছে, বায়ুমণ্ডল নিচ্ছে। বায়ুমণ্ডল 14 নিল। আর 51 কি করলো, 51 ইউনিট যেটা বাদ বাকি পড়ে থাকলো 65-র মধ্যে, সেটাকে পৃথিবী নিল। পৃথিবী নেওয়ার পর কি হলো, পৃথিবী নেওয়ার পর যখন পৃথিবীর কাজ কাম সব শেষ হয়ে গেল তাপ নিয়ে, তখন আর বললো যে আর আমার তাপ লাগবে না, আমি এবার বের করে দেব। তো বের করবে কিভাবে, প্রথমে 23 ইউনিট লং ওয়েভ হিসাবে বের করলো। 51-র মধ্যে 23 ইউনিট লং ওয়েভ হিসাবে বের করছে। এর মধ্যে 23 ইউনিটের মধ্যে লং ওয়েভ হিসাবে বের করে দেওয়ার সময় কি করছে, 17 ইউনিট ডাইরেক্ট বের করে দিল। একবারে ডাইরেক্ট চলে গেল, পৃথিবী বায়ুমণ্ডল সব ছেড়ে ডাইরেক্ট চলে গেল। এবং 6 ইউনিট, এই 23 ইউনিটের মধ্যে বাদ বাকি 6 ইউনিট কোথায় যোগ হলো, বায়ুমণ্ডলে 6 ইউনিট যোগ হয়ে গেল। তাহলে 23 ইউনিট পৃথিবী থেকে মাইনাস হয়ে গেল, বাদ বাকি পড়ে থাকলো কতটুকু, 28 ইউনিট। এবার এই 28 ইউনিটের মধ্যে 9 ইউনিট কি করছে, পৃথিবীর 9 ইউনিট টার্বুলেন্স, কনভেকশন, কন্ডাকশন এগুলোর মাধ্যমে বায়ুমণ্ডলে অ্যাড করে দিচ্ছে, লং ওয়েভ হিসাবে না। এগুলো পৃথিবী বায়ুমণ্ডলের সঙ্গে মিথস্ক্রিয়া করে বায়ুমণ্ডলকে দিয়ে দিচ্ছে যে বায়ুমণ্ডল তুমি রাখো আমার কাছে, আর আমি রাখবো না, আমার কাজ শেষ। তাহলে কি হলো, 9 ইউনিট আবার বাদ চলে গেল। 51-র মধ্যে কত গেল, প্রথমে 23 গেল, তারপরে কি হলো 9 গেল। তাহলে টোটাল কত আর বাঁচলো, 19 ইউনিট। 19 ইউনিট যেটা বাঁচলো সেটা কি হচ্ছে, ইভাপোরেশনের মাধ্যমে লিন তাপ হিসেবে আবার বায়ুমণ্ডলে এসে অ্যাড হয়ে গেল। বায়ুমণ্ডলে এসে যখন অ্যাড হয়ে গেল, তাহলে পৃথিবীর কাছে 51 ইউনিট ছিল, সেই 51 ইউনিট পৃথিবী টোটালি শূন্য করে দিল। তাহলে বায়ুমণ্ডলে কত পরিমাণ হলো, আগে থেকে 14 ছিল, পৃথিবীর কাছে প্রথমে এলো 6, পরে আবার পৃথিবীর কাছ থেকে পেলো 9, আবার পরে পৃথিবীর কাছ থেকে পেলো 19। তাহলে টোটাল বায়ুমণ্ডলে কত হলো, 48। এবার বায়ুমণ্ডল বলছে যে আমারও এবার কাজ শেষ, আমিও আর তাপকে রাখবো না। তখন কি করছে, এই 14 ইউনিটকে লং ওয়েভ হিসাবে বের করে দিচ্ছে, 6 ইউনিটকে লং ওয়েভ হিসাবে বের করে দিচ্ছে, 9 ইউনিটকে লং ওয়েভ হিসাবে বের করে দিচ্ছে, এবং 19 ইউনিটকে লং ওয়েভ হিসাবে বের করে দিচ্ছে। তাহলে অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে যা ছিল এবং যতগুলো এসেছিল সবকে বের করে দিয়ে শূন্য হয়ে গেল। তাহলে কি হলো, এই 100-র মধ্যে 35 ইউনিট অ্যালবেডো হিসাবে মাইনাস হয়ে গেল। 51 ইউনিট যেটা পৃথিবী পেয়েছিল 51 ইউনিটও বাদ দিয়ে দিল, এবং এই 14 ইউনিট যেটা বায়ুমণ্ডলে ছিল, বায়ুমণ্ডল সেই 14 ইউনিটটাকেও বাদ করে দিল, এবং এবং বাদ বাকি যেটা ছিল 14-র সঙ্গে যেটা যোগ হয়েছিল পৃথিবীর কাছ থেকে এসে, সেটাকেও কিন্তু বায়ুমণ্ডল বের করে দিল। তাহলে কি হলো, টোটালি মাইনাস হয়ে 100 থেকে 35, 51 এবং 14 মাইনাস হয়ে 0 হয়ে গেল। তাহলে কি হলো, পৃথিবীর যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই তাপমাত্রাটা 15 ডিগ্রি সেলসিয়াসই থাকলো, এবং পৃথিবীতে হিট ব্যালেন্স থাকলো। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা হিসাব নিকাশ করলাম, এই হিসাব নিকাশটাকেই বলা হচ্ছে হিট বাজেট। এবং এই হিট বাজেটের ফলে কি হলো, হিট ব্যালেন্স রক্ষা হলো বা তাপের ভারসাম্য রক্ষা হলো পৃথিবীতে। তাহলে আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝলে। আমি জানি এখানকার ক্যালকুলেশনগুলো খুবই কঠিন, মানে
এগুলো মনে রাখা কঠিন, যে কোথায় থেকে কোথায় অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, এগুলো মনে রাখা কঠিন। কিন্তু তোমরা এইভাবে, আমি যেভাবে ছবি আঁকছি, এইভাবেই আমার কথার সাথে সাথে তোমরা ছবি এঁকে, যে প্রত্যেকটা পয়েন্টকে যখন তোমরা একটা একটা করে নিজে ছবি এঁকে আঁকবে এবং বুঝবে, তখন কি হচ্ছে, তোমাদের এই ক্যালকুলেশন আর কঠিন লাগবে না। এবং যদি এই ক্যালকুলেশনটাই তোমাদের কঠিন লাগে, তাহলে বইয়ের ক্যালকুলেশন বা অন্যান্য যারা ক্যালকুলেশনটা তোমাদেরকে দিবে সেটা আরো কঠিন লাগবে, কারণ তারা সবাই পার্সেন্টেজে করাবে, আমি ইউনিটে করালাম, তাই তোমাদের এতটা সহজ হলো। এটা সব থেকে সহজ মডেল, এর থেকে সহজ মডেল আর নেই। কিন্তু যদি ওগুলো পড়তে যাও, ওগুলো আরো কঠিন হবে। কারণ কি? কারণ হচ্ছে, যখন পার্সেন্টেজে হিসাব করতে যাবে, এই 51 ইউনিট থেকে 51% যখন আমরা ধরবো, তখন কি হচ্ছে, 51% থেকে কিন্তু আবার এই 23% বের হবে না। 51% থেকে আমরা 23 ইউনিট বের করছি, কিন্তু তখন 23 আর ইউনিট বের হবে না, তখন তোমাদেরকে 23%ই বের করতে হবে। তখন 51 আবার 23% বের করতে হবে, তখন আবার আলাদা হিসাব নিকাশ। তখন এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো টোটালি চেঞ্জ হয়ে যাবে। এটা সব থেকে সহজভাবে বুঝালাম। যখন তোমরা বই দেখে পড়তে যাবে, আরো কঠিন হবে। তাই এই ক্যালকুলেশনটাই তোমরা মনে রাখবে এই হিট বাজেটের ক্ষেত্রে। আর এখান থেকে কি কিভাবে প্রশ্ন আসবে, এবার আমি সেটা বোঝাবো, সেটা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে 2 মার্কের ক্ষেত্রে। 2 মার্কের গুলো আগে বলে দিই, যে এখান থেকে কোন কোন প্রশ্ন। এই দুটো, আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল ক্লাইমেটোলজি থেকে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এবং এখান থেকে 2 মার্ক কোন কোনগুলো আসবে, 5 মার্ক কি কি আসবে, 10 মার্ক কি কি আসবে, আমি সব বলে দিচ্ছি। 2 মার্কের ক্ষেত্রে প্রথমে আসতে পারে ইনসোলেশন কাকে বলা হয়। ইনসোলেশন মানে কি? ইনসোলেশন মানে হচ্ছে সূর্য থেকে যে তাপ আসছে, সেই তাপটুকুকে বলা হয় ইনসোলেশন। 2 নম্বর বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যালবেডো কাকে বলা হয়। অ্যালবেডো কি? অ্যালবেডো হচ্ছে যেই তাপটা পৃথিবীর কাজে লাগছে না, 35 ইউনিট তাপকে পৃথিবী রিফ্লেক্ট করে বা প্রতিফলন করে বের করে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যালবেডো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ইফেক্টিভ সোলার রেডিয়েশন। এটাও 2 মার্কের জন্য, ইফেক্টিভ সোলার রেডিয়েশন, যেটা পৃথিবীর কাজে লাগছে। 4 নম্বর হচ্ছে স্ক্যাটারিং, যেটা অ্যালবেডোর সঙ্গে তোমরা পড়েছো। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে কনভেকশন, কন্ডাকশন অ্যান্ড টার্বুলেন্স, 2 মার্কের জন্য। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে, আমরা প্রথমে যে বিষয়টা পড়েছি, যে প্রথমে যে ইয়েটা পড়েছি, যে ব্ল্যাক বডি, পৃথিবী একটি আদর্শ কৃষ্ণ বস্তুর মতো কাজ করে বা ইয়ে করে। তো ব্ল্যাক বডি, এটা আসছে 2 মার্কের জন্য। তো এগুলোই হচ্ছে তোমাদের প্রাথমিক 2 মার্কের জন্য। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে, আর একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সোলার কনস্ট্যান্ট মানে হচ্ছে সৌর ধ্রুবক। সৌর ধ্রুবক কি, সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে বায়ুমণ্ডলের উপরিসীমা, এই বায়ুমণ্ডলের উপরিসীমা, এখানে আমি সূর্যটাকে ধরছি না, আমি ধরছি এখানে সূর্যটাকে আমরা ধরছি। তো এইটা হচ্ছে বায়ুমণ্ডলের উপরিসীমা, বায়ুমণ্ডলের একবারে বাইরের জায়গা। এই পর্যন্ত কিন্তু কি আর কোনো মাধ্যম বা মিডিয়াম নেই, কারণ আমরা এই জায়গাটা হচ্ছে স্পেস, কারণ এখানে কোনো মিডিয়াম নেই, এই কারণে এই জায়গাটাকে আমরা বলি স্পেস। আমরা বলি না স্পেস, আমরা স্পেসে যাচ্ছি মানে কি, এই পৃথিবীর বায়ুমণ্ডলের আমরা বাইরে চলে যাচ্ছি। এই পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যাচ্ছি মানে এখানে কোনো স্পেস, মানে এখানে কোনো ইয়ে নেই, মাধ্যম নেই, যে কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, এইসব কিচ্ছু নেই, এখানে একবারে ফাঁকা, এখানে কিছুই নেই, একবারে এখানে কোনো মাধ্যম নেই। কিন্তু এই যে যখনই আমরা এখানে ঢুকবো, এই লাইন ক্রস করব, তখনই কিন্তু মাধ্যম চলে আসবে। কি মাধ্যম? গ্যাসীয় মাধ্যম, কারণ বায়ুমণ্ডল গ্যাসীয় মাধ্যম দ্বারা তৈরি। তাহলে কি হচ্ছে, এখানে আমরা মাধ্যমে ঢুকে পড়ছি, কিন্তু এই যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু মাধ্যম নেই। তো তোমরা একটা বিষয় শুনেছ, যে যে সূর্য, যে সূর্যের আলো কিন্তু কি হয়, লাইটের স্পিডে যায়, মানে আলোর স্পিডে যায়।
আলো কি হচ্ছে, এই শূন্য মিডিয়াম দ্বারা কিন্তু লাইটের স্পিডে আসছে, লাইটের স্পিডে আসছে। এবার কি হচ্ছে, যখনই এখানে ঢুকছে তখনই কিন্তু তার এই স্পিড কিন্তু কম হয়ে যাচ্ছে, স্পিড কিন্তু কম হয়ে যাবে, কারণ এখানে মিডিয়ামের মধ্যে দিয়ে আসছে। কিন্তু শূন্য মাধ্যম যা বা যেটাকে বলছে স্পেস, এখানে মিডিয়াম না থাকায় কি হচ্ছে, এখানে ফুল পোটেনশিয়ালে আসছে, মানে এর সর্বোচ্চ যে গতি যেটাকে বলছি আমরা লাইটের স্পিড, সেই মাধ্যম দিয়ে আসছে। এর ফলে কি হচ্ছে, এখানে যতটুকু আসছে এখানে কিন্তু এই যে তাপটুকুকে আনছে, সেই তাপের ভারসাম্য কিন্তু সবসময় সমান থাকছে। এবার সোলার কনস্ট্যান্ট মানে কি, এই যে পৃথিবীর এই বায়ুমণ্ডলের উপরি স্তর, এই উপরি স্তরে প্রতি মিটার স্কোয়ারে, প্রতি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার মানে হচ্ছে বর্গ মিটারে, এই প্রতি বর্গ মিটারে সূর্য কতটুকু তাপ দিচ্ছে, সেই তাপটুকুকে বলা হয়, বা কতটুকু শক্তি এসে পড়ছে সেই শক্তিটিকে বলা হয় সোলার কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবক। এখানে ধ্রুবক বলার কারণ কি, এখানে যতটুকু তাপ আসছে ততটুকু তাপই কিন্তু মানে আসছে, মানে ধ্রুবক হিসাবে আসছে, মানে এই যে যত জায়গা, এখানে প্রতি মিটার স্কোয়ারে কিন্তু তাপের পরিমাণ কিন্তু একই, কিন্তু এখান থেকে যখন এদিকে চলে আসবে কিন্তু তাপের পরিমাণ কিন্তু আলাদা হয়ে যাবে, কারণ এখানে মিডিয়াম চলে আসছে। এই জায়গাতে কোনো মিডিয়াম নেই বা মাধ্যম নেই, এই কারণে কি হচ্ছে, একইভাবে আসছে। তাই এখানে 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 কিন্তু একই মাত্রায় বা একই পরিমাণে তাপ আসছে। এই পরিমাণটা কত, এর আগেই বলেছি 1361 ওয়াট প্রতি মিটার স্কোয়ার। তাই বায়ুমণ্ডলের একবারে ঊর্ধ্ব সীমানায় বা উপরি সীমানায় প্রতি মিটার স্কোয়ারে 1361 ওয়াট প্রতি মিটার স্কোয়ার করে তাপ আসে। এই যে শক্তিটা আসে, এই শক্তিটাকেই বলা হয় সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্ট, কারণ এখানে শূন্য মাধ্যম থাকে। এই যে যত জায়গা এখানে কিন্তু শূন্য মাধ্যম থাকছে, তাই এখানে কিন্তু শক্তির পরিবর্তন হচ্ছে না, মানে শক্তি কম বাড়া হচ্ছে না, সব জায়গায় কি হচ্ছে, সমানভাবে পড়ছে। এই সমানভাবে পড়ার কারণেই একে বলা হয় ধ্রুবক, একেই বলা হয় ধ্রুবক বা সৌর ধ্রুবক, মানে সূর্যের ধ্রুবক, সৌর ধ্রুবক, শক্তির ধ্রুবক। তো এই ধ্রুবকটা কিন্তু সমান হচ্ছে, তাই একে ধ্রুবক বলা হয়। কিন্তু যদি এই শক্তিটা একটু বায়ুমণ্ডলকে ক্রস করে চলে আসে তখন কিন্তু শক্তির তারতম্য চলে আসবে, কারণ এখানে এক ধরনের শক্তি দেখা যাবে, এখানে এক ধরনের শক্তির পরিমাণ দেখা যাবে, কিন্তু এর আপার বাউন্ডারিতে, আপার বাউন্ডারি বা ঊর্ধ্ব সীমানায়, আপার বাউন্ডারি বা ঊর্ধ্ব সীমানায় কিন্তু শক্তির পরিমাণ একই আসছে, তাই এটাকে বলা হয় সোলার কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবক। তাহলে সৌর ধ্রুবক 2 মার্কের জন্য। এবার বড় প্রশ্ন কি কি আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে 5 বা 10-এর জন্য, কি, ডিসকাস অ্যাবাউট দ্য হিট বাজেট অফ দ্য আর্থ, হিট বাজেট অফ দ্য আর্থ। হিট বাজেট অফ দ্য আর্থ মানে হচ্ছে আমরা এই গোটা পৃথিবীর আমরা কিন্তু হিট বাজেট সম্বন্ধে জানলাম, এই গোটা পৃথিবীর আমরা হিট বাজেট সম্বন্ধে জানলাম, বায়ুমণ্ডলকেও যোগ করতে হবে, অ্যালবেডোকেও যোগ করতে হবে, টেরিস্ট্রিয়াল আর্থকেও যোগ করতে হবে। তাহলে কি হচ্ছে, হিট বাজেট অফ দ্য আর্থ হচ্ছে, মানে টোটাল আর্থকে আমাদেরকে আলোচনা করতে হবে যদি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে। এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, যত আলোচনা করলাম ততটুকু তোমাদের গোটা আলোচনা করতে হবে। আর একটা কি প্রশ্ন আসে, ডিসকাস অ্যাবাউট দ্য হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে কি, বায়ুমণ্ডলের হিট বাজেট সম্বন্ধে আলোচনা করো। এবার বিষয়টা কি, বায়ুমণ্ডলের হিট বাজেট কিন্তু শুধুমাত্র 14 ইউনিট বললে হবে না, তাহলে তো 10 মার্কের জন্য প্রশ্ন আসে যে অ্যাটমসফিয়ারের হিট বাজেট আলোচনা করো, তাহলে তো 14 ইউনিট তো যোগ হলো, 14 ইউনিটকে তোমরা বলবে যে লং ওয়েভ হিসাবে রাত্রেবেলায় বেরিয়ে গেল, তাহলে তো খুবই সহজ হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা এমন না, এই 14 ইউনিটের সাথে এই যে 6 ইউনিট যোগ হচ্ছে, এই যে 9 ইউনিট যোগ হচ্ছে এবং এই 19 ইউনিট যোগ হচ্ছে, এইটুকুকেও কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, তাহলেই কি হবে, অ্যাটমসফিয়ারের হিট বাজেট আলোচনা করতে হবে পারবে। তাই অ্যাটমসফিয়ারের হিট বাজেট আসলে কি করবে, তোমরা এই অ্যালবেডোটাকে তোমাদেরকে অত মানে করে আলোচনা করতে হবে না, বিস্তারিত আলোচনা করার দরকার নেই। তোমরা লিখে দিবে যে 35 ইউনিট আসলো,
মানে এই 100-র মধ্যে 35 ইউনিট অ্যালবেডো হিসাবে চলে যায় বিভিন্ন জায়গায় রিফ্লেক্ট হয়ে। একটু নামগুলো লিখে দিবে তাহলে হয়ে গেল, তোমাদেরকে বেশি আলোচনা করার দরকার নেই। আবার এই যে 51 ইউনিট আসছে, এই 51 ইউনিটের যে 51 ইউনিটটাকেও কিন্তু তোমাদের মানে বেশি আলোচনা করতে হবে না, বেশি লেখার দরকার নেই, একটু অল্প আলোচনার মধ্যে রাখবে। কিন্তু এই যে 6 ইউনিট, 9 ইউনিট, 19 ইউনিট যোগ হচ্ছে, এই যোগ জায়গাগুলো কিন্তু তোমাদের একটু বিস্তারিত করে আলোচনা করে বলতে হবে, কারণ এই 14 ইউনিট যদি শুধু তোমরা লিখো তাহলে কিন্তু হবে না, কারণ এখানেও কিন্তু বায়ুমণ্ডলে যোগ হচ্ছে, সেই কারণেই কিন্তু বায়ুমণ্ডলে আবার হিট বাজেট আলাদা হয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে এই মানে আর্থের মতো গোটাই আলোচনা করতে হবে, কিন্তু তোমরা অ্যালবেডো এবং এই 51%কে একটু 51 ইউনিটকে একটু শর্ট করে আলোচনা করতে পারো, কিন্তু এই 14 ইউনিট, 6 ইউনিট, 9 ইউনিট, 19 ইউনিটকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তাহলে হয়ে গেল এটা ডিসকাস অ্যাবাউট দ্য হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। এটাও 10-এর জন্য আসে, এটাও 10-এর জন্য আসে। আর একটা প্রশ্ন আসে কি, ডিসকাস অ্যাবাউট দ্য হিট বাজেট of the terrestrial earth। টেরিস্ট্রিয়াল আর্থ, এই প্রশ্নটা যখন আসবে তখন তোমরা কি করবে, তখন তোমাদেরকে কিন্তু এই আলোচনাগুলো করতে হবে না, যে 6 ইউনিট, 9 ইউনিট, 19 ইউনিট যে এসে এখানে যোগ হলো তারপরে আবার বের হয়ে গেল, এত আলোচনা করার দরকার নেই। তোমাদেরকে 51 ইউনিট সম্বন্ধে আলোচনা করতে হবে বেশি করে, কারণ এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর্থ, এর হিট বাজেট আলোচনা করতে হবে, যে এই যে 51 ইউনিট পেলো, এই 51 ইউনিটটাকে কি কিভাবে বের করে দিল। তখন তোমাদের আলোচনা করতে হবে যে 23 ইউনিটকে সে ডাইরেক্ট লং ওয়েভ হিসাবে বের করে দিল, যার মধ্যে আবার 6 ইউনিট বায়ুমণ্ডলে এসে যোগ হয়েছিল এবং 17 ইউনিট বের হয়ে গেল। এইভাবে তোমরা আলোচনা করলে 9 ইউনিট তোমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে, যে কনভেকশন, কন্ডাকশন এবং ইয়ের মাধ্যমে, টার্বুলেন্সের মাধ্যমে কিভাবে এসে মানে পৃথিবী থেকে বের হয়ে গেল সেটা আলোচনা করতে হবে, এবং 19% ইভাপোরেশনের মাধ্যমে কিভাবে আলোচনা হলো, কিভাবে বের হয়ে গেল সেটা আলোচনা করতে হবে। তাই এখানে 51 ইউনিটটা তোমাদের একটু বিস্তারিত করে আলোচনা করতে হবে। অ্যালবেডো, তারপরে এই যে বাদবাকি 48% যখন বায়ুমণ্ডল থেকে গেল, এগুলো অতটা বিস্তারিত আলোচনা করার দরকার নেই, 51 ইউনিটটাকে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। তাই কি হচ্ছে, তাই এখান থেকে প্রশ্ন কি কি হচ্ছে, এই 3টে বড় প্রশ্ন হচ্ছে। এটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে। 5-এর জন্য আসার সম্ভাবনা বেশি, কারণ এই জায়গাটা ছোট, 51 ইউনিট, 51 যেহেতু অল্প জায়গা আলোচনা করতে হচ্ছে, তাই এই জায়গাটা তোমাদের 5-এর জন্য আসতে পারে। 10-এর জন্য দিবে না বলবো না, তবে 5-এর জন্য আসতে পারে। তাই এখান থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো দেখলাম, 2 মার্ক যেগুলো আসবে বলে দিলাম, এবং 5 এবং 10 মার্কের জন্য কোন কোন প্রশ্ন আসবে আমি বলে দিলাম। তাহলে আমাদের একটা চ্যাপ্টার হিট বাজেট চ্যাপ্টার কমপ্লিট হলো, হিট বাজেট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা সয়েল বা বায়ো থেকে যে কোনো একটা চ্যাপ্টার শেষ করব, তারপরে আবার আমরা ক্লাইমেটোলজিতে ঢুকবো। তাই ক্লাইমেটোলজিতে এই একটা চ্যাপ্টার যেটা কমপ্লিট করলাম, এবং এই প্রশ্নগুলো যেগুলো দিলাম সেগুলো এই দুটো ক্লাস দেখে ভালো করে বুঝে নিয়ে তোমরা প্রিপেয়ার করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। যদি কোনো ধরনের সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা অবশ্যই।